হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আমরা আজকে বাংলা প্রথম পত্রের মানে চারুপাঠের আমরা পদ্য যেটা আছে আমাদের জন্মভূমি পদ্য দিয়ে শুরু করছি তোমাদের ক্লাস। চলো শুরু করি। তার আগে জানিয়ে দিই আমার পরিচয়। আমি কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল, শিক্ষকতা পেশার সাথে আছি বিগত 20 বছর ধরে। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর আমার স্কুল হচ্ছে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়। তাহলে দেরি না করে ঝটপট আমরা শুরু করে দিই জন্মভূমি কবিতাটি দিয়ে। এখন আমাদের জন্মভূমি কবিতাটি সবার আগে কী করতে হবে বলো তো? আমরা একটা মজার জিনিস জানি, সেটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত আমরা একরকম প্যাটার্নে পড়াশোনা করে এসেছিলাম, আর ক্লাস 6 থেকে আমাদের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। কীরকম আমি আরেকটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমাদের ক্লাস 5-এ কী আসতো বলো তো? আমাদের ক্লাস 5-এ কবিতা লিখতে হতো, তারপরে কি ছিল, আমাদের প্রশ্ন উত্তরগুলো কিন্তু সৃজনশীল ছিল না। কিন্তু ক্লাস 6 থেকে আমাদের সেই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কী হয়, কবিতা আর আমাদেরকে এখন লিখতে হয় না। কবির নাম সহ কবিতা লেখার যে প্যাটার্নটা ছিল ক্লাস 5 পর্যন্ত কোশ্চেনের প্যাটার্ন, 6-এ এসে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার পরিবর্তে প্রশ্ন উত্তরের যে ব্যাপারগুলো আসছে সেখানে কি হচ্ছে বলো তো? সেখানে আমাদেরকে সৃজনশীল লিখতে হচ্ছে। সেখানেও কিন্তু আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আর একটা ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ, কেমন করে বাংলা প্রথম পত্রের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে এবং কেমন করে আমি আনসার করব। আচ্ছা, সেটা তো আরেক দিনের গল্প বা আরেক দিনের কথা। আজকে আমরা কি করছি? আজকে আমরা জন্মভূমি কবিতাটা পড়ব আজকের ক্লাসটাতে। এর মৌলিক আলোচনা সম্পর্কে জানবো, মূলত জন্মভূমির কবিতার মূল ভাব কী সেটা আমরা জানার চেষ্টা করব আমাদের নিজেদের মতো করে। আর তারপর আমরা চেষ্টা করব একটা সৃজনশীল প্রশ্নের উত্তরের মাধ্যমে কেমন করে তুমি সৃজনশীল খাতায় লিখবে, সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি খাতায় লিখবে, সেটাকে তোমাদের কাছে ব্যাখ্যা করার আর কিছু এমসিকিউ সলভ। ঠিক আছে? তাহলে দেরি না করে আমরা চলে যাই হচ্ছে কবিতাটায়। আচ্ছা, প্রথমেই বলে দিয়েছি যে দেখো, এখন থেকে কিন্তু ক্লাস 6 থেকে যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের খাতায় লেখার যে ধরনটা সেটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মূলত যদি সব ঠিকঠাক থাকে তোমার টিল একটা লম্বা সময় এসএসসি পর্যন্ত তুমি হয়তোবা এভাবে করেই যাবে। তাহলে তোমাকে প্রথমেই যেটা জানতে হবে যে সৃজনশীল প্রশ্ন উত্তর যেহেতু আমাকে খাতায় লিখতে হবে বা আমার প্রিপারেশনটা সেভাবে নিতে হবে, এর প্রথম শর্তটা কি, পূর্ব শর্তটা কি? পূর্ব শর্তটা হচ্ছে যে কবিতাটা আমার থাকবে বা যে গল্পটা থাকবে সেটাকে আমার খুব ভালো মতো পড়ে নিতে হবে। তখন কি হবে, আমাকে উদ্দীপকে যেখান থেকেই প্রশ্ন করুক, আমি আমার পড়া কবিতাটা বা আমার মেনশন যেই কী বলা যায় উদ্দীপকটা থাকবে সেটার সাথে আমার গল্পের বা কবিতার একটা লিঙ্ক আমি খুব সহজেই করতে পারবো। তাহলে সেইটারই ধারাবাহিকতায় আমরা স্টেপ বাই স্টেপ আগাই। আমি সবার আগে কী করছি, আমি জন্মভূমি কবিতাটি পড়ে নিচ্ছি। জন্মভূমি কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনেই আমি বুঝতে পারছি এটি একটি দেশাত্মবোধক পদ্য হতে যাচ্ছে, তাই না? যেখানটাতে আমার দেশের প্রতি আমার ভালোবাসা, দেশের প্রতি আমার মমত্ববোধ, এর পাশাপাশি দেশের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্যবোধেরও একটা বহিঃপ্রকাশ আমি দেখতে পারবো। চলো চলে যাই। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। কি কেমন লাগলো কবিতাটি পড়ে? কবিতাটি আবৃত্তির পর আমার মনে হলো যে ছোট্ট একজন মানুষ তার আকুতিটা, মনের ব্যাকুলতাটা প্রকাশ করছেন, তার চাওয়াটা এই পংক্তিগুলোর মাধ্যমে তিনি ব্যক্ত করতে পেরেছেন। আমার সেটাই অন্তত মনে হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে? আমরা কি সেখানটাতে যাব নাকি এখান থেকে আমরা একটু মার্ক করব সবার আগে? আচ্ছা, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো মাগো তোমায় ভালোবেসে। এখনো কি তুমি জানো এই যে মা গো বলে কাউকে সম্বোধন করা হলো, এই মা আসলে কাকে বোঝানো হয়েছে? কবি কি এখানে তার মাকে ডাকছেন? এই মা হচ্ছেন আমাদের দেশমাতৃকা। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, রানীর মতন তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, তার মানে আচ্ছা, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। জানো আমি কেন এই লাইনগুলোকে স্পেসিফিক্যালি আমি এই কয়েকটা লাইনগুলোকে নির্দিষ্ট করে দাগালাম? প্রত্যেকটা পংক্তিতেই কিন্তু আমি কিছু কিছু শব্দকে আলাদা করে আমি কি করেছি বলো তো, আলাদা করে আমি মার্ক করেছি। কেন? কারণ আমি এখন পরবর্তী স্লাইডটাতে যাই, তুমি দেখতে পাবে মৌলিক আলোচনা, এই কবিতার গুরুত্বপূর্ণ দিকসমূহ। আমার এই যে আজকে আমি জন্মভূমি কবিতাটি পড়ছি এর গুরুত্বপূর্ণ দিকসমূহ আমি কিন্তু অলরেডি কি করেছি, আমি কিন্তু অলরেডি এই যে কবিতাটি পড়েছি পংক্তিগুলোর মাঝখানে বেশ কিছু শব্দে আমি বা বেশ কিছু প্রত্যেকটা লাইনেরই কিছু কিছু শব্দে আমি আলাদা করে মার্ক করেছি। কারণ আমার মনে হয়েছে এই বিশেষ বিশেষ অংশগুলোতে তুমি যদি কি বলা যায় একটু এখানে ফোকাস করতে পারো, তাহলে তোমার এর মূল ভাবটা অবশ্যই আমাদের পাঠ্য বইয়ে রয়েছে, আমরা পড়েছি, তারপরেও তোমার মূল ভাবটা বোঝা তোমার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে, তাই না? আসো আমরা যাই। মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা, গুরুত্বপূর্ণ দিকসমূহ। স্বদেশের প্রকৃতি ও পরিবেশের সৌন্দর্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, মাতৃভূমির প্রতি গভীর মমত্ব বোধ জাগিয়ে তোলা। আসো যাই। মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা কি বলেছে? যে দেশপ্রেমের প্রকাশ। দেশপ্রেমের প্রকাশটা এই পবিত্র মাতৃভূমিতে জন্মগ্রহণ করে কবি তার জন্মকে সার্থক মনে করেন। মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি কবিতার মূল আবেগ। আমরা কি আবার যাব? হ্যাঁ, আমি আবার কবিতায় চলে যাই। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। দেখো প্রথম দুই লাইনে তুমি অলরেডি এতক্ষণে বুঝতে পেরেছো যে কি বলেছে, যে কবি তার দেশমাতৃকাকে মা বলে সম্বোধন করেছেন এবং এই দেশে জন্মগ্রহণ করাটাকে তিনি তার জীবনের সার্থকতা বলে মনে করছেন। ঠিক আছে, আমি আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে একটা জিনিস বলে বোঝাতে চাই। দেখো তো যারা নাকি প্রবাসী, হ্যাঁ, তারা কি করে বলো তো? তারা দেশে একটা নির্দিষ্ট সময়, ধরো একটা লম্বা সময় যখন তারা থাকেন বা ছুটি কাটাতে আসেন, উদ্গ্রীব হয়ে যান। তিনি হয়তো বা খুব উন্নত একটা দেশে বসবাস করছেন, যে দেশে আসলে ট্রাফিক খুব একটা নেই বলা চলে, বা যেই দেশে আসলে সে অনেক উন্নত সুযোগ সুবিধা সে পেয়ে আসছেন, কিন্তু সেই মানুষটি দেশে আসেন যখন, হোক সেখানে বিশৃঙ্খলা, রাস্তায় বিশৃঙ্খলা হতে পারে বা তার বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে, সেটাকে তিনি আমলে নেন না। তিনি মনে করো ওই যতটুকু সময় তিনি দেশে থাকেন, মানে ওই প্রত্যেকটা মুহূর্তের রং রূপ রস গন্ধ আস্বাদন করতে তিনি অস্থির হয়ে থাকেন। তোমাদের আশেপাশে নিশ্চয়ই এমন অনেক প্রবাসী আত্মীয় স্বজন আছেন যারা দেখবা যতদিন দেশে থাকেন তারা আসলে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, তাদের শরীরের প্রত্যেকটি অংশ বলো, প্রত্যেকটি কোষ বলো, বা সমস্ত অস্তিত্ব দিয়ে দেশে থাকার ওই সময়টাকে অনুভব করেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি কবিতার মূল আবেগ। মাতৃভূমির গুণগান, মাতৃভূমিকে রানীর মতো ধনরত্নে সমৃদ্ধ হতে হবে কবি তা মনে করেন না। মাতৃভূমির প্রকৃতির সৌন্দর্য ও স্নেহময় ছায়াই তাকে পরিতৃপ্ত করে। আবার চলে যাই কবিতাটিতে, কি বলা হয়েছে? জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। আচ্ছা, তুমি এখন তোমাকে দিয়ে একটা জিনিস চিন্তা করো তো, সেটা হচ্ছে মনে করো এই যে ধনরতন আছে কিনা রানীর মতন। আমরা যখন আমাদের মাকে মা
বা আমাদের মায়ের আদর, মায়ের ভালোবাসা বা সমস্ত কিছু নিয়ে যখন আমরা মাকে আসলে আবেগ দিয়ে আসলে যখন আমরা আমাদের নিজেদের মাকে সম্বোধন করি বা আদর করি বা ভালোবাসি, তখন কি আমরা একবারও চিন্তা করে দেখি যে আসলে আমার আম্মুর কতখানি ব্যাংক ব্যালেন্স আছে বা আমার আম্মু কতখানি সম্পদশালী মানুষ, এই ব্যাপারগুলোকে কি আমরা চিন্তায় রাখি বলো তো? আমরা কিন্তু এই ব্যাপারগুলোকে মনে হয় না কেউ চিন্তায় রাখি। কারণ মা হচ্ছে এমন আবেগের একটা জায়গা, মা হচ্ছে এমন ভালোবাসার একটা জায়গা যেখানটাতে ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি এই বিষয়গুলো কখনোই কি হয় না বলো তো, কখনোই হিসাবের মধ্যে এই বিষয়গুলো আসে না। একজন মা সে যদি মনে করো কি বলি, সে যদি আসলে পথে থাকেন বা একজন মা সে যদি রাজপ্রাসাদে থাকেন, দুটো মায়েরই তার তার জায়গা থেকে তার সন্তানদের কাছে কিন্তু তার অবস্থান একই, ঠিক আছে? পৃথিবীর সব মাকেই তুমি এক কাতারে দাঁড় করাতে পারবে, ঠিক আছে? তো এটাই বলা হয়েছে যে আমার দেশকে সম্পদশালী হতে হবে, তা না হলে আমি আমার দেশকে ভালোবাসতে পারবো না, ব্যাপারটা কিন্তু তা নয়, ঠিক আছে? ওই যে আমি তোমাকে প্রথমেই বললাম যে প্রবাসী যেই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেশের বাইরে থাকেন, তারা তো অবশ্যই উন্নত দেশে, আমার নিজের দেশ থেকে আর্থিক সচ্ছলতা বলো, প্রকৃতিক মানে প্রাকৃতিক যে পরিবেশ বলো, হ্যাঁ, বা আমি যদি বলি সামাজিক নিরাপত্তা বলো, সব কিছুর দিক থেকে তিনি যেই দেশটাতে বসবাস করছেন অবশ্যই তার, যদি আমি আমার দেশের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, অবশ্যই সে উন্নত জীবনযাপন করছে বলেই সে প্রবাসী হয়ে অন্য দেশটাতে দেশান্তর করেছেন। কিন্তু তারপরেও তার দেশমাতৃকার প্রতি যেই ভালোবাসা সেটা কিন্তু কমে যায়নি। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, তাই বলে যে সে তার দেশকে ভালোবাসবে না, দেশের মানুষকে ভালোবাসবে না, ব্যাপারটা কিন্তু তা নয়, মোটেও তা নয়। ঠিক এ কারণেই কবি বলেছেন, জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন। মায়ের ধন সম্পত্তি যেমন রানীর মতো থাকলেই আমি তাকে মা বলে ডাকবো, মা বলে ভালোবাসবো, তা কিন্তু নয়। দেশের ব্যাপারটাও ঠিক তাই। আমার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সবুজ বাংলাদেশই আমার দেশ। হ্যাঁ, হতে পারে আমার বাংলাদেশে ইউরোপ আমেরিকার মতো রাস্তাঘাট নেই, হতে পারে আমার বাংলাদেশের সামাজিক সুবিধাগুলো উন্নত দেশগুলোর মতো নয়, তাই বলে কিন্তু আমি আমার দেশকে কোনো অংশে প্রবাসী হয়েও কম ভালোবাসি না, ঠিক আছে? শুধু জানি আমার অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে। ওই যে সেই মানুষগুলো কি করে, হাহাকার করে, কবে আমি আমার দেশে ফিরে যাব, কবে আমি আমার দেশমাতৃকার বুকে খালি পায়ে একটু হেঁটে বেড়াবো, কবে আমি আমার দেশের সবুজ শ্যামলিমায় বুক ভরে নিঃশ্বাস নেব, তাই না? সেটাই। আচ্ছা, তারপরে আবার কি বলেছি দেখো তো, তারপরে বলেছে প্রকৃতির রূপ গন্ধের প্রশংসা, ঠিক আছে? কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। দেখো পৃথিবীর সব ফুল তুমি যদি বলো, মানে আমি যদি বলি বা আমাদের দৃষ্টিতে যদি আমরা বলি, মোটামুটি ঢাকায় গোলাপ ফুলের যে মানে সুবাস, সেই সুবাস কি আমেরিকার গোলাপ ফুল বা পারস্যের গোলাপের গন্ধে নেই? অবশ্যই হ্যাঁ, স্থান কাল পাত্র নির্বিশেষে হতে পারে সেই গোলাপের গন্ধের সামান্য তারতম্য হতে পারে, কিন্তু সব গোলাপের গন্ধই কিন্তু, মানে আমি বলছি যে গন্ধ যে একদম সুবাস যে একদম চেঞ্জ হয়ে যাবে, আসলে গোলাপ ফুলের সুবাসের পরিবর্তে গোলাপের কাছ থেকে যে রজনীগন্ধার স্মেল আসবে বা সুবাস আসবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে হতে পারে কোনো জায়গার রং, মানে রং বলো বা সুবাস বলো, হতে পারে একটু গাঢ়, কিন্তু একটু হালকা হতে পারে, একটু মানে খুব বেশি থাকে না যে কিছু সুবাস থাকে খুব বেশি, মানে কি বলা যায় যে খুব বেশি গাঢ়, আবার কিছু সুবাস থাকে খুব হালকা, তো এইরকম ডিপেন্ড করতে পারে। কিন্তু তাই বলে কিন্তু গোলাপের ঘ্রাণ বা তুমি যদি বলো বেলির ঘ্রাণ সুবাস, সেটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে না। তো সেটাই বলেছে যে আসলে আমার দেশের বা গ্রামে আমরা যারা থাকি বা আমরা যারা বড় হয়েছি বা আমরা যারা গ্রামে বেড়াতে যাই, তোমরা দেখবা একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় যে চাঁদনি রাতে, যে আমরা হয়তো বা কি, আমরা তো গ্রামে বেড়াতে যাই বিভিন্ন অকেশানে, তো তখন দেখা যায় যে গ্রামের উঠোনে যখন নাকি সবাই মিলে গল্প টল্প করি, অদ্ভুত মায়াময় একটা সুবাস নাকে আসে। হ্যাঁ, ঢাকা শহরে যারা আমরা ইটকাট কংক্রিটে বসবাস করি, ফুলের যেই গন্ধ, সেটা হয়তো বা আমি আমার বাসার একটা ফুলদানিতে ফুল রেখে পাচ্ছি ফুলের সুবাস, বা বারান্দায় ছোট্ট পরিসরে আমি হয়তো বা
গাছ থেকে পাচ্ছি, কিন্তু ওই যে গ্রামীণ পরিবেশে আকাশে চাঁদের আলো বা জ্যোৎস্না যেটাকেই বলি আমরা, ঠিক আছে, আমরা দল বেঁধে হয়তো বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা গল্প করছি, হ্যাঁ, সেখানে তো স্বাভাবিকভাবে কী হয় বলো তো, গ্রামে চাঁদের আলোটাকেই, কিন্তু এখন জানি বাংলাদেশের সব গ্রামেই মোটামুটি এখন খুব সুন্দর বিদ্যুৎ চলে গিয়েছে, রাত 10টা এখন কোনো বিষয় না। একটা সময় রাত মাগরিবের পর মোটামুটি রাত 8টা নাগাদ গ্রামে গভীর রাত হয়ে যেত, ঠিক আছে। এখন সেই দৃশ্যগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। তো দেখা যাচ্ছে কি যে অদ্ভুত একটা চাপা ফুলের গন্ধ নাকে আসছে, সুবাস মানে একদম পাগল করা, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে কামিনী ফুলের সুবাস, একটা তো মিথ রয়ে আছে যে সেই মিথটা কি, কামিনী ফুলের সুবাসে, কামিনী ফুলের সুবাস এত বেশি মোহনীয় যে সাপেরাও পর্যন্ত কামিনী ফুলের গাছে নিচে এসে বসে থাকে। তো এই ব্যাপারটাই বলেছে আসলে নিজের দেশের ওই নাম না জানা পথের পাশে নাম না জানা ফুলের যেই সুবাস, সেটাও কবিকে কি করে বলো তো, আচ্ছন্ন করে রাখেন, ঠিক আছে। তিনি তো যেহেতু তিনি বিশ্বকবি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন দেশ ঘুরে দেখার, ঠিক আছে, যে অভিজ্ঞতাটা রয়েছে, তিনি সেই অভিজ্ঞতার আলোকে তিনি কোনো সময় বাংলায়, হ্যাঁ, কোনো সময় কলকাতা, এরকম করে করে আসলে তিনি তার জীবনগুলো কাটিয়েছেন। তিনি ইংল্যান্ডেও গিয়েছেন, ঠিক আছে। তো দেখা গেছে যে কি, দেখা গেছে যে তার নিজের দেশের যে ফুলের সুবাস, তার মনে হয়েছে আসলে এর সাথে আর পৃথিবীর কোনো জায়গারই হোক সে একই ফুল, কিন্তু সেই যে সুবাস, সেই সুবাসের আসলে কোনো তুলনা হয় না। তার জন্যই তিনি বলেছেন যে কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল। বলো তো, অদ্ভুত না ব্যাপারটা? পৃথিবী যেখানেই মনে করো না কেন ফুলের বাগান আছে, ঠিক আছে। তো সেই ফুলের বাগানের ফুলের সুবাস আর আমার নিজের দেশের বাগানের ফুলের সুবাসে আকাশ পাতাল তারতম্য হবে, ব্যাপারটা তো তা না। ফুল তো একটা প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক উপাদান। তো এই উপাদানটাতে কি হবে বলো তো, স্বাভাবিকভাবেই একটা মোহনীয় মায়াময়তা আসলে কবিকে ঘিরে রেখেছেন বলেই তার কাছে মনে হয়েছে তার নিজের দেশের যেই ফুল আর সেই যেই সুবাস, সেটা আসলে পৃথিবীর কোনো জায়গাতেই হয় না। তারপর যেন কি, কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। অদ্ভুত না? বাংলাদেশের আকাশের যে চাঁদ, আমেরিকার আকাশের সে চাঁদ, একই তো চাঁদ, তাই না? চাঁদটা তো একটাই চাঁদ। বাংলাদেশের আকাশে এক সময় উঠছে, আমেরিকার আকাশে এক সময় উঠছে, বাংলাদেশের আকাশে এক সময় উঠছে, আফ্রিকার আকাশে এক সময় উঠছে। কিন্তু কথা হচ্ছে কি, দেখো তো, তার মনে হয়েছে যে এত মোহনীয় মায়াময় চাঁদ আসলে পৃথিবীর আর কোনো দেশের আকাশে ওঠে না, ঠিক আছে। এটাই বলেছে যে মোহনীয় করে তোলে। তার আসলে চাঁদ নিজের দেশের সমস্ত কিছুই তার কাছে মোহনীয়। সে বাইরের পৃথিবীতে যতই তিনি কি হন বলো তো, সুবিধাভোগী হোক না কেন, নিজের দেশের যেই আবেগ এবং নিজের দেশের যেই সৌন্দর্য, তিনি তার সাথে পৃথিবীর যে কোনো সুন্দর দেশ বলি না কেন বা পৃথিবীর যে কোনো সৌন্দর্যের কথা বলি না কেন, তার তুলনা করতে তিনি নারাজ। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, যে অজানা বনের ফুলের মধুর গন্ধ এবং চাঁদের হাসি মাতৃভূমিকে আরও মোহনীয় করে তোলে। এই যে দেখো, আমরা যারা আসলে ঢাকায় বা শহরে, ইট কাঠের শহরে আমরা যারা বসবাস করি, খুব স্বাভাবিকভাবেই এই প্রাকৃতিক উপাদান মনে করো ফুল, বাগান না ঠিক, ফুল, তারপর মনে করো ফলের গাছ, সবজির গাছ, এই বিষয়গুলো না আমাদের অনেকটা বারান্দা কেন্দ্রিক হয়ে গেছে। বারান্দা কেন্দ্রিক কেন হয়ে গেছে আমি বলছি, কারণ হচ্ছে যে একটা সময় কি ছিল, একটা সময়ে বা যখন নাকি ঘনবসতি কম ছিল, তখনও মানুষের হয়তো বা সুযোগ হতো যে নিজের বাড়ির উঠোনে একটুখানি ছোট্ট ফুলের গাছ, একটু ছোট্ট ফলের বাগান, ছোট্ট একটু সবজি বাগান করা যায়। কিন্তু বর্তমান সময়ে তো এই ব্যাপারগুলো খুব লিমিটেড হয়ে আসছে। তো গ্রামে যারা থাকেন তারা দেখা যাচ্ছে যে কি, তারা নিজের শখ, নিজের ভালো লাগা, এগুলো থেকে যে খুব বেশি গার্ডেনিং বলো বা বাগান করা বলো করেন, ব্যাপারটা যে ঠিক তা তেমন না। তো বাগানে তো বা গ্রামে তো কি হয় বলো তো, গ্রামে যেটা আসলে শহরে সম্ভব না, এই বড় বড় ইট পাথরের দালান কোঠার জন্য, কিন্তু গ্রামে কি হয় বলো তো, যত্ন করো আর নাই করো, অযত্ন অবহেলায় পথের ধারে খুব মোহনীয় কিছু ফুল ফুটে থাকে, ঠিক আছে। সেখান থেকে খুব চমৎকার কিছু গন্ধ আসে, ঠিক আছে। তারপরে যে তোমাকে বললাম, তুমি হয়তো বা আমি যেটা আমার নিজের ছোট্টবেলার একটা
খুব মজার স্মৃতি আমি বলবো, সেই স্মৃতিটাকে আমি এখনও না লালন করি আমার অন্তরে। সেটা হচ্ছে যে আমরা একটা সময় দাদুবাড়ি গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তো তখন হচ্ছে আমার মনে আছে বিশাল বড় একটা নৌকায়, স্বাভাবিকভাবেই এটা অনেক বছর আগের ঘটনা, তখন রাত 8টা মানে হচ্ছে অনেক গভীর রাত। আমার মনে আছে, এখনও মনে আছে, রাত 8টার দিকে আমরা বিশাল বড় একটা নৌকায়, আমরা ফ্যামিলি মেম্বাররা বেশ কয়েকজন, আমাদের আত্মীয় স্বজন বন্ধু, তারপরে আমাদের সমবয়সী যেই ভাই বোনেরা থাকেন, চাচাতো ভাই বোনেরা, ফুফাতো ভাই বোনেরা, আমরা সেই নৌকায় করে, তখন আসলে পদ্মা নদীর বা পদ্মার যে চর ছিল সেই চর সংশ্লিষ্ট খাল দিয়ে আমরা সেই চরে গিয়েছিলাম। অদ্ভুত সুন্দর রূপালী এক চাঁদ। আমি তখন আমার বাংলা বইয়ে আমার মনে আছে এই জন্মভূমি কবিতাটি আমি পড়েছিলাম এবং আমার মনে হয়েছিল, বিশ্বাস করো তোমরা, যে এইটাই হচ্ছে আসলে মুহূর্ত, এবং এই মুহূর্তটাই কবি ধরতে পেরেছিলেন। তিনি বিশ্বকবি বলেই তিনি কলমের লেখনীতে তিনি কবিতা হয়ে, তার কথাগুলো বা মনের ভাবগুলো কবিতা হয়ে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন বা পেরেছেন। আর আমি খুব সাধারণ একজন মানুষ বলে তার জন্মভূমি কবিতাটি পড়েছি, আর সাথে সাথে এই প্রকৃতির সংযোগ ঘটিয়েছি, এই মুহূর্তটার সংযোগ ঘটিয়ে আমি এই রং রূপ রস গন্ধটাকে আস্বাদন করছি। ঠিক আছে, এই ছিল ব্যাপার। তো দেখো, ঠিক এই রূপ গন্ধ কবিকে আকুল করে তোলে, ওই যে আমাকে যেমন করে আকুল করে তুলেছিল। ঠিক আছে, কবি প্রথম আলো দেখেছেন মাতৃভূমির আকাশে। স্বাভাবিকভাবেই আমরা কি হয়েছে, এই জায়গাটাতে আমার তোমার জন্মস্থান যেখানে, আমাদের সেই সময়টাতে আমাদের চোখ মেলে আমরা কি দেখি, মাতৃভূমির আলোই তো আমরা দেখি। হ্যাঁ, যারা বাইরে থাকে তাদেরটা আলাদা বিষয়, কিন্তু তিনি এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। মাতৃভূমির আলোতে নয়ন রেখে শেষ বিদায় জানাতে চান, এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। তার মানে এই আলোতেই তিনি তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চান, এবং চোখ মানে যেটাকে বলছেন যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের সাথে সাথে তার দেহ ত্যাগ করতে চান। ঠিক আছে, তো বিনয় ও কৃতজ্ঞতা, এখানে আমি আসছি। তো কি বলেছেন যে এই কবিতার মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে, তুমি যদি আরেকবার দেখো আচ্ছা, এই যে সম্পূর্ণ কবিতাটা আমরা পড়েছি, আমরা কিন্তু পুরো কবিতাটাতেই কি দেখেছি বলো তো? আমরা দেখেছি সেটা হচ্ছে মাতৃভূমির প্রতি। তুমি কি এই পুরো কবিতাটাতেই কোনো জায়গায় দেখেছো যে কবির আসলে নিজের দেশের প্রতি কোনো চাওয়া রয়েছে? তিনি গুণগান করেছেন, দেশের প্রকৃতির গুণগান করেছেন, তিনি তার নিজের দেশের কি বলা যায়, নিজের মায়ের সাথে তুলনা করেছেন। আর মায়ের সাথে তুলনা করার সাথে সাথে যে বিষয়টা চলে এসছে বলো তো কি, সেটা হচ্ছে যে নিজের সাথে তুলনা করার সাথে সাথে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে চাওয়া। আমরা মাকে যখন ভালোবাসি, আম্মু প্লিজ আমাকে এক কাপ চা বানিয়ে দাও, আম্মু প্লিজ আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো। ঠিক আছে, আম্মু আবার মাঝে মাঝে বলে না আমাদেরকে, আচ্ছা তোমাকে তো আমি আদর করছি বা তোমাকে তো আমি আসলে এই খেলার সুযোগটা দিচ্ছি, এর বদলে তোমার কাছ থেকে আমি কি পাবো, এরকম বলে না? কিন্তু দেখো তো, বা তোমরাও কিন্তু বলো যে হ্যাঁ আম্মু আমি তো তোমার কথা মতো হোমওয়ার্ক করে দিলাম, আমি তার বিনিময়ে কি পাবো? আম্মু আমি তো তোমার কথা মতো লক্ষ্মী মেয়ে হয়ে বা লক্ষ্মী ছেলে হয়ে বসে রইলাম, বাসার বাইরে গেলাম না, বন্ধুদের সাথে গেলাম না, আমি এর বিনিময়ে কি পাবো? একটা বিনিময়ের কথা আমাদের মাঝে চলে আসে। কিন্তু কবি কিন্তু নিঃস্বার্থভাবে, দেখো, কোনো চাহিদা না রেখেই মাতৃভূমির, তিনি শুধু চেয়েছেন যে এই দেশে তার নিজের মাটিতে তিনি হেসে খেলে বড় হবেন। বিনিময়ে দেশকে তার কি মানে বিনিময়ে দেশ যে তাকে কিছু দান করবে, কবি সেটা চাননি, সেই আকাঙ্ক্ষাটা কবি রাখেননি। ঠিক আছে, এই ভালোবাসা থেকেই তিনি জীবনের সুখ খুঁজে পান। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের আলোচনার মাধ্যমে আমি চেষ্টা করলাম যে তোমাদের কাছে জন্মভূমি কবিতাটার মৌলিক আলোচনা বা মূল ভাবটাকে সহজ করে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সটে চলে যাই। নেক্সট যে অংশটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখক, কবি, তাকে নিয়ে কিছু কথা। ঠিক আছে, আমরা একদম ছোটোবেলা থেকে কি বলবো বলো তো, আমরা যেদিন থেকে স্কুলে যাই বা আমরা যখন থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেছি, তখন থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর নামটার সাথে কিন্তু আমরা খুব পরিচিত। তো রবীন্দ্রনাথ ঠাকুর যতদিন পর্যন্ত বাংলা সাহিত্য চলমান থাকবে, বহমান থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর আষ্টে পৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে আছেন এবং থাকবেন। তো আমাকে যেটা জানতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দুটো সাল কিন্তু আছে, একটা হচ্ছে কি দেখো তো, একটা হচ্ছে খ্রিস্টাব্দ আর একটা হচ্ছে বঙ্গাব্দ।
কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা শারদা সুন্দরী দেবী। ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই পড়াশোনা করেন প্রাথমিক শিক্ষা, যদিও তিনি পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন, তিনি জমিদার পুত্র ছিলেন। ঠিক আছে। তো আর সবচাইতে বড় যে বিষয়টা, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর পরিবার খুবই বিখ্যাত, প্রভাবশালী, সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কাজেই অনেকগুলো ভাই বোন তারা ছিলেন। ছোটোবেলায় আসলে তিনি খুবই সুবিধা প্রাপ্ত একটা পরিবার থেকে উঠে এসেছিলেন। তো সে সময় কি হতো, যে তাদের বাসায় যেই বা বাড়িতেই মোটামুটি প্রাথমিক শিক্ষার যে ব্যাপারটা হয়, খুব ধরে বেঁধে তার পিতামাতা তাকে চেষ্টা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলা থেকেই হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। ঠিক আছে। সেই পড়ালেখার বেড়াজাল, পণ্ডিত মশাইয়ের বেড়াজাল কিছুই রবীন্দ্রনাথ ঠাকুরকে আটকে রাখতে পারেনি। তো যেটাই হয়েছে, তিনি আসলে তার শেষমেশ প্রাথমিক শিক্ষা করলেন। তার পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে তাকে, বয়োজ্যেষ্ঠরা চিন্তা করলেন যে তাকে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হোক। লাভ হয় নাই। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, তিনি আবার তার নিজের দেশে ফিরে আসলেন। ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যদি বিখ্যাত রচনাগুলো দেখি, গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, রক্তকরবী, চোখের বালি, এই নামগুলো তোমরা সব সময় পাবে। যতদিন পর্যন্ত তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়াশোনা করবে, এই নামগুলো তোমরা পাবে। আরেকটা সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, কত সালে? 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ঠিক আছে। 1901 সালে তিনি শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, তার নিজের যেই শিক্ষা প্রতিষ্ঠান সেটি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল, তিনি সেই নাইট উপাধি পরিত্যাগ করেন। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলারই জাতীয় সঙ্গীত আমাদের দেশে এবং ভারতে রচনা করেন, এবং দুই বাংলার জাতীয় সঙ্গীতই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় করা। 7 আগস্ট 1941-এ তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। যেই ইনফরমেশনটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম বাঙালি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বা প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার লাভ করেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলি তাহলে কি? কাব্যগ্রন্থ। ঠিক আছে। কাব্যগ্রন্থ। সাল মনে রাখার জন্য তোমাকে আমি একটা ছোট্ট কুইক টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিই। বাংলা এবং ইংরেজি সাল দুটি মনে রাখার জন্য একটু সহজ পদ্ধতি ব্যবহার করতে পারো। ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে বাংলা সন পাওয়া যাবে। ঠিক আছে। তুমি তাহলে একটা মনে রাখো, আর একটা সহজেই তুমি মনে রাখতে পারবে। দেখো, 1861 বিয়োগ 593, 1268 হলো? আমি বলো তো হলো কি না, তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি। বলো। 1861, 1268, 1861, 1268, 1861, 1268 কোথায় চলে গেল? ও আচ্ছা, আমি যাই আগাই, দেখি তো। 1861, 1268, 593 বিয়োগ করলেই আমি বাংলা মানে ইংরেজি সাল থেকে বা খ্রিস্টাব্দ থেকে যদি আমি 593 বিয়োগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? বাংলা সালটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন কুইক হ্যাক্স শিখিয়ে দেই তোমাদের অনেকেরই। তার যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন, তাকে প্রথমত বলা হচ্ছে বিশ্বকবি। তিনি এমন সাহিত্যের এমন কোনো অংশ নেই বা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানটায় তিনি তার প্রতিভার অক্ষর রাখেননি। যেমন ধরো, তুমি যদি, আমি এইমাত্র বললাম তিনি কিসের জন্য, বা কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ বা রচনা বা উপন্যাস, ছোট গল্প, নাটক, কিসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে তার কিন্তু অনেক উপন্যাস রয়েছে, তার নাটক রয়েছে, ছোট গল্প রয়েছে, সাহিত্যের সমস্ত শাখায় তার বিচরণ রয়েছে। তো যেটা হচ্ছে তোমাদের যেন মানে নামগুলো মাথায় থাকে, তার জন্য দেখো তো কী করেছি, কুইক হ্যাক্স রেখেছি। উপন্যাসের নাম মনে রাখার কৌশল। গোরা শেষের কবিতা লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন মালঞ্চ ও রাজর্ষিকে ঘরে বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরনির হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবি হলো। এখানে যে নামগুলো আছে এই নামগুলো সবই হচ্ছে কি বলতো, সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম।
তারপরে যদি দেখি নাটকের নাম মনে রাখার, নাটক কোনগুলো? রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবীর মুক্ত মুকুট নিয়ে অরুণাচল ও অরূপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। মজা না? এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। নাটকের নামগুলো অদ্ভুত সুন্দর। দেখো, আমার কাছে মনে হয় কি, আমি যখন আসলে বাংলা সাহিত্য পড়ি তখন আমার কাছে মনে হয় কি, আসলে এই যে সোনার খনিগুলো সেগুলো আসলে আবিষ্কৃত হয়ে গেছে। ঠিক আছে, ওই সময়টাতে আমি যদি থাকতাম বা আমি যদি ওই টাইমটাতে বিলং করতাম, আমার মনে হয় আমি তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে ছোট গল্পের নাম মনে রাখার কৌশল। পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার ফলে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারল না। কর্মফলে আর কি, দেনা পাওনার কর্মফলে আর কি। ঠিক আছে, দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরির অধ্যাপক তার নষ্টনীর জীবনের শেষের রাত্রির শেষ কথা টেনে স্ত্রীর কাছে একখানি পত্র লিখলেন। মানে তোমাকে সহজ করে মনে রাখার জন্য আমরা ছোট গল্পগুলোকে সাজিয়েছি গল্পের আলোকে। ঠিক আছে, নামগুলো তুমি পড়বে, এই ছোট গল্পটার সাথে এই নামগুলো পড়বে, তখন দেখবে তোমার আর আলাদা করে আচ্ছা আপু কোনটা যেন কাব্যগ্রন্থ, আপু কোনটা যেন গল্পগ্রন্থ, আপু কোনটা যেন উপন্যাস, এই যে কনফিউশনগুলো আর থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর তোমাদেরকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো যে আমরা এখন কোন প্যাটার্নে প্রশ্নের উত্তর করি। আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ে এসেছিলাম একরকম, কিন্তু এখন আমাদের প্যাটার্নটা ডিফারেন্ট। এখন আমরা কি করব? এখন আমরা সৃজনশীল প্রশ্নের বা সৃজনশীল উপায়ে আমরা প্রশ্ন উত্তর করব। এখানে তো সৃজনশীলে কি হয় বলো তো? একটা উদ্দীপক দেয়া থাকে, সেই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট তুমি যেই গল্প বা মানে গদ্য বা পদ্যটা তুমি পড়েছো সেটার সাথে সেটা মূলত বা উদ্দীপকটা মূলত তোমার বইয়েরই কোনো একটা গদ্য বা পদ্যের আলোকে তোমাকে দেয়, সেটা পড়ে তোমাকে প্রশ্নের উত্তর করতে হয়। তো প্রশ্নগুলো কি থাকে? 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। কটা হচ্ছে জ্ঞানমূলক, কটা হচ্ছে কি জ্ঞানমূলক, খটা হচ্ছে কি অনুধাবনমূলক। ঠিক আছে, গটা হচ্ছে প্রায়োগিক দক্ষতা, আর ঘ হচ্ছে উচ্চতর প্রায়োগিক দক্ষতা। আমি আর লিখলাম না। তাহলে জ্ঞানমূলক যেটা, সেটা তোমাকে মাথায় রাখতে হবে ক, এর নম্বর হচ্ছে 1, এর নম্বর হচ্ছে কত? 1। 2 নম্বরে হচ্ছে অনুধাবনমূলক 2। 3 নম্বরে কি বললাম? প্রায়োগিক দক্ষতা 3। 4 নম্বর হচ্ছে উচ্চতর প্রায়োগিক দক্ষতা 4। 1 2 3 4, যদি আমি এই 4 যোগ করি তাহলে কত হয় বলো তো? 10। তার মানে সৃজনশীল একটা প্রশ্নের উত্তর 4টায়, মানে একটা যে সৃজনশীল তার পূর্ণ মান থাকে 10, আর এটার ব্রেকডাউনটা হচ্ছে এরকম 1 2 3 4। এই যে 1 নম্বর, তুমি যখন উদ্দীপকটা পড়বে, আমি একটু উদ্দীপকটা পড়ি তো। পলাশের বাবা উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠার জন্য পলাশকে বিদেশে পাঠাতে চায়, কিন্তু সে যেতে চায় না। এই দেশে থেকেই সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করতে চায়। কারণ পলাশ জন্মভূমি বাংলাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তাই জন্মভূমি ছেড়ে পৃথিবীর কোনো দেশেই সে যেতে চায় না। এই যে আমি পড়লাম, এখন তো মনে করো তুমি জন্মভূমি কবিতাটি পড়েছো বলেই বা একদম এটার সাথে সংশ্লিষ্ট বলে তুমি চট করে ধরে ফেলতে পারছো যে এটা জন্মভূমি কবিতার সাথে, এই উদ্দীপকটা জন্মভূমি কবিতার সাথে রিলেটেড। তার মানে ক খ গ ঘয়ের যে প্রশ্নগুলো আসবে সবগুলো প্রশ্নই মূলত জন্মভূমি কবিতা কেন্দ্রিক আসবে। তাহলে আমি কিভাবে করে সেটার উত্তর করব? খুব সহজে আমি তোমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। ক নম্বরটা তুমি যদি কখনো ধরতে নাও পারো উদ্দীপক পড়ে, ক নম্বর প্রশ্নটা দেখবে, কারণ ক নম্বর প্রশ্নটা সংশ্লিষ্ট জ্ঞানমূলক যেহেতু বলেছে, তোমার জ্ঞান, তুমি পড়াটাকে তোমার যাচাই করার জন্য যে দেখা যায় যে ক নম্বরটা বেশ, মানে ক নম্বরটা ওই সংশ্লিষ্ট গদ্য বা পদ্য আলোকেই আসে, পুরোপুরি থেকে ওখান থেকেই আসে। তো যেমন ধরো কবির চোখ জুড়ায় কিসে, তুমি কিন্তু চট করে বুঝে ফেলতে পারছো, আরে কবির চোখ জুড়ায় কিসে, তার মানে এটা তো আমাকে জন্মভূমি কবিতার কথা বলেছে। আসো তো উত্তরটা দেখে ফেলি। কবির চোখ জুড়ায় তার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যে, মাতৃভূমির আলো, ফুল গাছ এবং প্রকৃতির নিস্তব্ধতা দেখে তার মন শান্তি পায়। ঠিক আছে, আমি চেষ্টা করব এক বাক্যে, ঠিক আছে, এই ক নম্বরের উত্তরটা ম্যাক্সিমাম 2 লাইনে আমি উত্তরটাকে কমপ্লিট করার। এক বাক্য থেকে শুরু করে, যদি আমার একটা বাক্য খুব বেশি ছোট হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম 2 লাইন্স, নট মোর দ্যান 2 লাইন্স। ঠিক আছে, কারণ এর জন্য আমার বরাদ্দ হচ্ছে
এক নম্বর। সময় আমি কতটুকু নিব? 2 মিনিটের বেশি কিন্তু আমি নিব না। 2 মিনিটের বেশি যদি এখানটাতে আমি লাগাই, মানে আমি যদি এখানটাতে 2 মিনিটের বেশি ব্যয় করি, তখন সেই সময়টা আমার পেছন থেকে টানতে খুব কষ্ট হয়ে যাবে। তারপরে কি বলেছে? কবিতার জন্মভূমি বাংলায় চিরনিদ্রায় শায়িত হতে চান কেন? আমি কিন্তু বুঝতেই পারছি কেন চান। এটাকে আমি বলছি অনুধাবনমূলক। দেখো তো, অনুধাবনমূলকে আমার উত্তর হচ্ছে 2। একটা ছোট প্রশ্নের জন্য যদি আমার উত্তর মানে বরাদ্দ নম্বর থাকে 2, এই 2-এর জন্য আমি মোটামুটি 5 থেকে 6 লাইনের এক প্যারাতে কমপ্লিট করে এই 2 নম্বরের উত্তরটা আমি লিখব। আবার বলছি আপু, একটু মনোযোগ দিয়ে শোনো। 2 নম্বরটাকে আমি বলছি অনুধাবনমূলক। আমি কি বুঝতে পারলাম, আন্ডারস্ট্যান্ডিংটা আমার কোন জায়গায় আসলো? এই অনুধাবনমূলকটাকে আমি বোঝাবো ম্যাক্সিমাম 6 লাইনের বেশি আমি যাব না, এবং এর জন্য আমি 3 মিনিটের বেশি সময় নষ্ট করব না। দুটো জিনিস মাথায় রাখতে হবে, আমার হাতের লেখার মানে কোয়ালিটি যদি আমি বলি যে আমার হাতের লেখা বোঝা যাচ্ছে কিনা, এবং স্পিড, এই দুটোর উপর নির্ভর করে আমি 3 মিনিট সময়ের মধ্যে এই 2 নম্বরের জন্য আমি লিখব। ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে যে আপু একদম লিখে বলতেছি পাতার পর পাতা, হাতের লেখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং, লাভ হবে না, সেখানে তুমি কোনো নম্বর আশানুরূপ পাবে না। ঠিক আছে? তারপরে যদি যাই যে পলাশের কথা বলেছে, দেখো 1 নম্বরে গেল জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে আসছে প্রায়োগিক দক্ষতা। এখন কি করবে জানো? এখন পরীক্ষক তুমি কতক্ষণই মানে তুমি প্রথমটা তো চেক করলো যে তোমার জ্ঞানটা আসলে ঠিকঠাক মতো, তোমার নলেজটা, তোমার লেভেল অফ লার্নিংটা কতটুকু, তুমি প্রশ্ন পড়েই বুঝতে পেরেছো যে জন্মভূমি কবিতা থেকে বলেছে, তার মানে জন্মভূমি কবিতার আলোকে আমাকে 1 নম্বরের প্রশ্নটা লিখতে হচ্ছে। 2 নম্বরটাও আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অনুধাবন, মানে তোমার কতখানি তুমি বুঝেছো সেটা যাচাই করা হয়ে গেছে। 3 নম্বরে পরীক্ষক দেখবে যে তুমি এখন এটাকে অ্যাপ্লাই করার মতো ক্যাপাসিটি অর্জন করেছো কিনা, যে জ্ঞানটা তুমি অর্জন করেছো। ওই যে আমরা যদি বলি ড্রাইভিংয়ের মতো, প্রথমে আমি শিখলাম যে ড্রাইভিং করতে গিয়ে আমি প্রথমে শিখলাম যে কি বলে, ব্রেককে পা রাখলে কী হয়, এসকেলেটারে পা রাখলে কী হয়, ঠিক আছে, এক্সেলেটার এক্সেল করে যেটাকে আর কি, স্পিডটাকে বাড়িয়ে দেয়। তো কি সেটা তুমি জানলে, প্রথমে তুমি নলেজটা, বা তোমাকে যদি বলে থিওরিটিক্যাল নলেজটা তুমি নিলে, তারপর তুমি যে গেলে প্র্যাকটিস করলে তোমাকে গাড়ি থামাতে বললো বা তোমাকে গাড়ি ব্রেক করতে বললো, তুমি ব্রেকে চাপ না দিয়ে তুমি কি করলে, তুমি চাপ দিয়ে দিলে হচ্ছে কি বলে, যেটা যে গতি যেটাকে বাড়িয়ে দেয় সেখানে। তো ফলস্বরূপ কী হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তোমাকে শেখানো হলো যে লাল লাইট জ্বললে কিন্তু তুমি গাড়ি থামাবে, তুমি বা বইয়ে শিখলে, কিন্তু অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে যাই তুমি কি করলে, লাল লাইট জ্বলছে, তুমি গাড়ি টেনে চলে গেলে, তুমি জরিমানা খেয়ে গেলে। তো এই রকম ব্যাপারগুলো যে 3 নম্বরে দেখা যায়, তোমাকে যাচাই করে যে তুমি কতখানি মানে উদ্দীপকটা বুঝতে পেরেছো, বা তুমি তোমার কাছে তোমার যে পড়াটা ছিল, গদ্য বা পদ্যটা ছিল, সেটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো এবং সেটাকে তুমি অ্যাপ্লাই করার মতো, বা সেই জ্ঞানটাকে তুমি আসলে অ্যাপ্লাই করার মতো ক্যাপাসিটি বা যোগ্যতা অর্জন করেছো কিনা। ঠিক এ কারণেই এখানে দেখো কি বলেছে, ব্যাখ্যা করতে বলেছে, যেই দিকটা ফুটে উঠেছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। এখন ব্যাখ্যাকে তুমি মুখস্থ করবে? তুমি কিন্তু মুখস্থ করবে না। আসো দেখি, এইখানটাতে মনে রাখতে হবে গ নম্বরে আমি কি বলেছি, প্রায়োগিক দক্ষতা। এইখানে গ মানে ক খ গ, এই গ নম্বরে তোমাকে 3টা প্যারার মধ্যে গ নম্বরের উত্তরটাকে কভার করতে হবে। কয়টা প্যারার মধ্যে? 3টা প্যারার মধ্যে। এর নম্বর হচ্ছে 3। তাহলে 3টা প্যারায় 3 নম্বরের জন্য আমার 3টা প্যারা, এবং মনে রাখতে হবে আমি এখানে 6 থেকে 7 মিনিটের বেশি ব্যয় করতে পারবো না। 6 থেকে 7 মিনিটের বেশি আমি ব্যয় করতে পারবো না। দেখো প্রথমে কি ছিল, 1 মিনিট, তারপর 2 মিনিট, 2 থেকে 3 মিনিট, তারপরে হচ্ছে কি বলো তো, তারপরে হচ্ছে এই যে তুমি লিখবে এখানে 6-7 মিনিট অনেক, 6-7 মিনিট অনেক, এখানে তুমি ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমাকে এই গ নম্বরের উত্তরটাকে কভার করতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে? দেখো আমি কিন্তু 3টি প্যারার মধ্যেই কভার করেছি, একটা প্যারা, 2টো প্যারা, অ্যান্ড ফাইনালি 3টা প্যারা। এবং লেখার সময় মাথায় রাখতে হবে কি, যে গ নম্বরের উত্তরটা আমাকে 3টা প্যারায় শেষ করতে হবে। 4 নম্বরে যাই, উচ্চতর প্রায়োগিক দক্ষতা। উচ্চতর প্রায়োগিক দক্ষতা, যে উদ্দীপকে জন্মভূমি কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়েছে কি, তোমার উত্তরের সপক্ষে বিশ্লেষণ করো। ঠিক আছে? 4 নম্বরের উত্তর হচ্ছে 4, এবং এটাকে তুমি 4 প্যারার বেশি লিখবে না। এই পুরোটা উত্তরকে তুমি 4টা প্যারার মধ্যে কভার করবে। দেখি তো, আমি একটু দেখি। প্রথম প্যারা
তারপরে হচ্ছে কি বলেছে, সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে কি, তোমার উত্তরের সপক্ষে বিশ্লেষণ করো। উচ্চতর প্রায়োগিক দক্ষতা, তুমি একদম লার্নিংয়ের টপ লেভেলে থাকলে তোমার পরীক্ষক এখন যাচাই করবে যে না, আমার স্টুডেন্টটা সিঁড়ির প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ অতিক্রম করেছে, সে এখন চতুর্থ ধাপে আছে। তার মানে পুরোটা বিষয়টাকে অ্যানালিসিস করা বা ব্যাখ্যা করার বা বিশ্লেষণ করে একটা মতামত দেওয়ার যোগ্যতা সে অর্জন করেছে। তার লেখনীতে এটাই মানে ফুটে উঠবে। যে তোমাকে যখন বলা হয়, এই তুমি আমাকে বলো তো আইসক্রিম ভালো না খারাপ, তখন তুমি কি এক কথায়, তুমি তো জানো আইসক্রিম খেতে খুব মজা লাগে, তুমি তো আইসক্রিমের কোনো ফুড ভ্যালু জানো না, যে আসলেও কি আইসক্রিমের মধ্যে কোনো ফুড ভ্যালু আছে, না সবাই শুধু বলে যে আইসক্রিম খেলে গলা ব্যথা করে। তুমি কিন্তু হুট করে কোনো একটা ডিসিশন, সবার তো আইসক্রিম খেলে গলা ব্যথা করে না, আবার কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে তার খুব খারাপ লাগছে, সে একটা আইসক্রিম খাচ্ছে তার ভালো লাগছে, কারণটা কি? তুমি কিন্তু তখন কি উচ্চতর প্রায়োগিক দক্ষতা, হুট করে তুমি আনসার দিচ্ছ না, তুমি বিচার বিশ্লেষণ করে তারপরে একটা ডিসিশানে যাচ্ছ। এই যে দেখো ব্যাপারটা ঠিক তাই। আমি যখন 4 নম্বর উত্তরটা লিখব, এখানে আমার বিচার বিশ্লেষণের ব্যাপার থাকবে এবং এ কারণেই মোটামুটি 4 প্যারার মধ্যে আমি এটা লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কি হলো, আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কেমন করে আমরা কেমন করে সৃজনশীলের উত্তর করব। আশা করা যায় এই সৃজনশীলের উত্তর নিয়ে তোমাদের সামনে, বা কেমন করে তোমরা সৃজনশীলের উত্তর করবে সেটা নিয়ে আলাদা করে আরেকটা ক্লাসে আমরা হাজির হব, আশা রাখছি। এখন চলে যাই আমরা এমসিকিউতে, যে আসলে এখান থেকে আমার এমসিকিউ কেমন আসতে পারে। তোমরা তো জানো, যে কথাটা তোমাদেরকে বললাম, যে বাংলা প্রথম পত্রে আমাদের 100 নম্বরের পূর্ণমান 100, সেখানে 30 থাকবে আমাদের এমসিকিউ, আর বাকি 70 নম্বর থাকবে আমাদের সিকিউ বা সৃজনশীল কোয়েশ্চেন, সৃজনশীল কোয়েশ্চেন বলতেছি, ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সৃজনশীল প্রশ্ন, যেটাকে আমরা সংক্ষেপে সিকিউ বলি। আর এমসিকিউ হচ্ছে কি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ সিকিউ। তাহলে 30 থাকতে হচ্ছে এমসিকিউ আর 70 থাকতে হচ্ছে আমাদের সিকিউ। তাহলে এমসিকিউগুলো একটু আমরা এক নজরে চোখ বুলিয়ে নেই। কবির মন আকুল হয় কিসে? ফুলের গন্ধে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল। বলেই তো দিয়েছে, চাঁদের আলো, গাছের ছায়া, জন্মভূমির আলো, হচ্ছে না। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে, কেন আমি তোমাদেরকে এই প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা আসে খ্রিস্টাব্দ দিয়ে এবং বাংলার সাল দিয়ে, ভুল করা যাবে না। 1861 খ্রিস্টাব্দে, তাই না? হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন দেখেছ? রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ইংরেজি দুটো সালই খুব ইম্পর্টেন্ট, 1261। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যগ্রন্থের জন্য? সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি, রক্তকরবী। আমরা খুব ভালো করে জানি যে রক্তকরবী কী বলতো, রক্তকরবী হচ্ছে একটা নাটিকা বলছি, নাটক। আজই আমার গীতাঞ্জলিতে যাচ্ছে। ফাইন। তারপরে হচ্ছে কোন পরিবারে? বিখ্যাত ঠাকুর পরিবারে, নামের থেকেই আমরা সেটা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, বিখ্যাত জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোতে। জোড়াসাঁকো নামটাই খুব সুন্দর, কলকাতা নামটাও খুব সুন্দর, জোড়াসাঁকো নামটাও খুব সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে সব বিষয়গুলোই বোধহয় খুব মানে কি বলে, কাব্যিক। তার নিজের নামটাও কাব্যিক, তিনি যেখানটাতে জন্মগ্রহণ করেছেন, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, সেগুলো খুব কাব্যিক। আচ্ছা, বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় কাকে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয়। কবির মতে এদেশে জন্ম নিয়ে তার জীবন কি হয়েছে? সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। তার মানে আমার বাকি 3টা কুইজ কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যদি আমি একটু যাই, সেটা হচ্ছে তার জীবনের সার্থকতার অনুভব করেন, কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন কেন? তাই না, জন্মভূমিকে ভালোবাসেন বলে। কবির অঙ্গ জুড়ায় কোথায় এসে? বলো তো, দেশের ছায়ায়। তারপরে যদি যাই, গগন শব্দের অর্থ কি? আকাশ। জন্মভূমি কবিতাটিতে কবি জন্মভূমির ফুলের উল্লেখ করার পাশাপাশি উল্লেখ করেছেন কার কথা? বলো তো, পরিবেশ, আলো, পানি, বলেছে তো, গগনের চাঁদ।
আচ্ছা, তো আমার প্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখেছো, আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ একটা ক্লাস ছিল আর তোমরা ক্লাসটা খুব এনজয় করেছো। সবসময় একটা কথা মাথায় রাখবে, পড়তে বসবো ফ্রেশ একটা মাইন্ড নিয়ে, পড়াটাকে খুব মজা নিয়ে পড়বো, প্রেশার নিয়ে পড়তে বসবো না। প্রেশার নিয়ে পড়তে বসলে না এই যে মজার জিনিসগুলো খুব পেইনফুল মনে হয়, তখন মনে হয় জোর করে আমাকে পড়তে দিচ্ছে, ব্যাপারটা ঠিক না। কিন্তু ব্যাপারটা হচ্ছে পড়াশোনা হচ্ছে এই যে আমি তুমি কথা বলছি, বন্ধুর সাথে গল্প করছি, ঠিক আছে, এই বিষয়গুলোর কোনো রেজাল্ট কেউ আশা করে না। ঠিক তাই জন্যই ওই কষ্টের কাজগুলোকে, এই কথা বলা, বন্ধুর সাথে গল্প করা, ঘরের কাজ করা, ওগুলো কিন্তু খুব পেইনফুল কষ্টের কাজ, কিন্তু রেজাল্ট কেউ মেজার করে না বলেই বা রেজাল্ট কার্ডের কোনো বিষয় নেই বলে ওই বিষয়গুলোকে আমাদের কষ্টের বিষয় মনে হয় না। কিন্তু পড়াশোনা করতে এফোর্ট দেওয়া লাগছে, তারপরে কি হচ্ছে, দিন শেষে আমরা একটা রেজাল্ট কার্ড পাচ্ছি, বাহবা পাচ্ছি, রেজাল্ট খারাপ করলে মানুষের বকা শুনতে হচ্ছে, ঠিক আছে, একটা এক্সট্রা বার্ডেন, একটা প্রেশার নিয়ে পড়তে বসি বলেই পড়াটাকে খুব কষ্টকর জার্নি মনে হয়, আসলে ব্যাপারটা ঠিক তা না। এনিওয়ে স্টুডেন্টস, ইনশাল্লাহ নেক্সট টাইমে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার মজার একটা ক্লাস হবে, আমরা ইনশাল্লাহ সবাই খুব এনজয় করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, টাটা। বেল পাচ্ছিল।